দেখো আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আমাকে একটু জানাও শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। ভাই আজকে ল্যাপটপ দিয়ে ক্লাস করাবেন? হ্যাঁ, এখন থেকে এভাবেই নিব। তো আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব। সবাই একটু মনোযোগী থাকবা। আমাদের বইয়ে যেটা হয়েছে গিয়া চ্যাপ্টার 5। ভাই এই ক্লাস কি রেকর্ড করতে আছেন? আজকে ক্লাসটা রেকর্ড করতেছি। আমরা চ্যাপ্টার 5টা দেখব। আমরা আজকে চ্যাপ্টার 5টা দেখব। যেটার নাম হচ্ছে কস্ট ভলিউম প্রফিট যেটার নাম হচ্ছে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। এই চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সি পার্টে পাঁচটা অ্যান্সার দেওয়ার জন্য এই চ্যাপ্টারটা খুবই কাজে আসতে পারে। দ্বিতীয়ত হয়েছে এই চ্যাপ্টারটা এমনিতেই ওর শুধু মাত্র নাম্বার পাওয়ার জন্য না, এমনিতে এটা গুরুত্বপূর্ণ। তোমার পরবর্তীতে চ্যাপ্টারটা দরকার হবে। যদি নামটা দেখো তাহলে তুমি অনেক কিছু আন্দাজ করতে পারবা। কারো স্পিকারটা যদি মিউট করা না থাকে তাহলে মিউট করে নাও। আর সরাটা না দেখতে পারলে দেখো আমার স্ক্রিনটা নাকি অন্য কারো স্ক্রিন সামনে আসছে, দেখতে পারার কথা। দেখো কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ নামটা দিয়ে অনেক কিছু বোঝা যায়। তুমি যদি অর্থ চিন্তা করো তাহলে কস্ট কথার মানে তো ব্যয়। তারপরে ভলিউম কথার মানে এখানে পরিমাণকে বোঝানো হয়েছে। প্রফিট কথার মানে তো মুনাফা, আমরা সবাই জানি। আর সবার শেষে রিলেশনশিপ যেটা, এই কথার মানে হচ্ছে গিয়া সম্পর্ক। দেখো এই যে দুইটা উপাদান প্রথমত হয়েছে পরিমাণের সাথে ইউনিটের সাথে ব্যয় এবং মুনাফা দুইটারই সম্পর্ক আছে। তুমি যদি উৎপাদনের পরিমাণটা বা বিক্রয়ের পরিমাণটা যেভাবেই চিন্তা করো না কেন, এটাকে যদি বৃদ্ধি করতে থাকো, উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ যদি তুমি বৃদ্ধি করতে থাকো, তাহলে তোমার আনুপাতিক হারে ব্যয় কিছুটা কমতে থাকবে। যেমন আমি বরিশালে অনেকগুলো টাকা বাসা ভাড়া দিয়া এখানে থাইকা তারপর স্টুডেন্ট পড়াই। আমি যদি 10 জন স্টুডেন্ট পড়াই তাহলে আমার এক একজন স্টুডেন্ট প্রতি আনুপাতিক হারে যা ব্যয় হয়, আমি যদি তার চেয়ে একটু বেশি স্টুডেন্ট পড়াইতে পারি আবার কিন্তু আনুপাতিক হারে ব্যয়টা কমবে। মোট ব্যয়ের পরিমাণ যদি বৃদ্ধিও পায়, তারপরে তুমি যদি ইউনিট প্রতি চিন্তা করো তাহলে এক এক ইউনিট প্রতি ব্যয়টা কিন্তু কমে যাবে। আবার মুনাফার পরিমাণটাও, তুমি যদি বেশি প্রোডাক্ট বিক্রি করতে পারো তাহলে তোমার মুনাফার পরিমাণটাও বৃদ্ধি পাবে। সাধারণত তুমি যদি চিন্তা করো যে আমি প্রাইস বৃদ্ধি করে তারপর মুনাফাটা বেশি করব, অর্থাৎ এখন আমি কোনো একটা প্রোডাক্ট হয়তো বা
এখন আমি কোন একটা প্রোডাক্ট হয়তো বা 100 টাকায় বিক্রি করি, 100 টাকায় বিক্রি করলে সেখানে আমার 20 টাকা মুনাফা থাকে। তা আমি ওই প্রোডাক্টটা যদি 120 টাকায় বিক্রি করি তাহলে আমার 40 টাকা মুনাফা থাকবে। এখন তুমি যদি এভাবে চিন্তা করো যে আমি প্রোডাক্টটা বেশি দামে বিক্রি করে তারপরে বেশি মুনাফা করব, এটা আসলে সম্ভব হয় না। যেহেতু প্রতিযোগিতার মার্কেট, তুমি যখন বেশি প্রাইসে বিক্রি করতে যাবা, তখন স্বাভাবিকভাবেই তোমার প্রোডাক্টের চাহিদা কমে যাবে। কারণ অন্য যে তোমার প্রতিযোগী যে একই পণ্য বিক্রি করে সেখানে বা কাস্টমার সেই প্রোডাক্ট কিনবে, তোমারটা আর পারচেজ করবে না, তাতে আসলে মুনাফা হবে না। তো প্রফিট যদি বৃদ্ধি করতে হয় তুমি পরিমাণটা বৃদ্ধি করো। তুমি দেখবো বই কিনতে গেছো, একসাথে যদি অনেক বেশি বই পারচেজ করো তাহলে সে তোমাকে একটু কম প্রাইসেও দিবে, কারণ হচ্ছে উনি বেশি বিক্রি করতে পারতেছে, ওনার মুনাফা বেশি হইতেছে। এভাবে পরিমাণের সাথে অর্থাৎ ইউনিটের সাথে ব্যয়ের যেমন সম্পর্ক থাকে, ইউনিটের সাথে তেমনি মুনাফার একটা সম্পর্ক থাকে। এই যে ইউনিট বা ভলিউমের সাথে পরিমাণের সাথে আসলে কস্ট এবং প্রফিটের সম্পর্কটা কেমন হয়, আমরা এই চ্যাপ্টারে সেই সম্পর্ক নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টারে কস্ট, ভলিউম, প্রফিট এর মধ্যে সম্পর্কটা বিশ্লেষণ করার জন্য তোমাকে 3টা ব্যয় সম্পর্কে ধারণা থাকতে হবে। এই চ্যাপ্টারের সম্পর্ক বিশ্লেষণ করার জন্য তোমাকে মোটামুটি বিশেষ করে 2টা ব্যয় সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা সেই 2টা ব্যয় নিয়েই কথা বলি। যদি আমরা ব্যয়টাকে ভাগ করি, কস্টটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা এই চ্যাপ্টারের জন্য এটাকে 2 ভাগে ভাগ করব। তার ভিতর 1 নম্বরে হচ্ছে ফিক্সড কস্ট, আর 2 নম্বরে হচ্ছে ভেরিয়েবল কস্ট। এমনকি যখনই তুমি কস্ট, ভলিউম, প্রফিট রিলেশনশিপের মধ্যে আসবা, যে কোনো সময় যে কোনো সাবজেক্টে তুমি এর বিশ্লেষণে যখনই আসবা তখনই তুমি ব্যয়কে 2 ভাগে ভাগ করবা। ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট, এই 2 ভাগে ব্যয়কে ভাগ করবা। এবং এই 2টা প্রকারভেদ সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা না, বেশি ধারণাই থাকতে হবে, স্পষ্ট ধারণা থাকতে হবে, যা আমরা অনেকেই জানি। যদি তুমি ব্যয়কে চিন্তা করো, কস্টগুলোকে কিন্তু অনেক ভাগে ভাগ করা যায়। অপারেটিং কস্ট, নন অপারেটিং কস্ট, প্রোডাকশন কস্ট, প্রাইম কস্ট, ফ্যাক্টরি ওভারহেড, তারপরে ম্যানুফ্যাকচারিং কস্ট, নন ম্যানুফ্যাকচারিং কস্ট। এভাবে ব্যয়কে কিন্তু অনেক ভাগে ভাগ করা যায়। কোনোটা উৎপাদনের সাথে সম্পর্কিত, কোনোটা উৎপাদনের সাথে সম্পর্কিত না, অনেক ভাগে ভাগ করা যায়। কিন্তু যখন তুমি কস্ট, ভলিউম, প্রফিটের ভিতর অ্যানালাইসিস করবা বা এর মধ্যে সম্পর্কটাকে বিশ্লেষণ করবা, তখন যত ব্যয়ের কথা বলছি এর বাহিরে তুমি আরো অনেক ব্যয় খুঁজে পাবা। অপরচুনিটি কস্ট, সাঙ্ক কস্ট, এভাবে অনেক ব্যয় খুঁজে পাবা। যত ব্যয় থাকবে এই ব্যয়গুলোকে তুমি 2টা প্রকারভেদের ভিতর 2টা ব্যয়ের মধ্যে নিয়ে আসবা। যা একটা নাম হচ্ছে আমরা এইমাত্র বললাম ফিক্সড কস্ট, আর দ্বিতীয়ত হচ্ছে ভেরিয়েবল কস্ট। এবারে আসো ফিক্সড কস্ট কথা দিয়ে কি বোঝানো হয়। ফিক্সড কস্টের প্রধান যে বৈশিষ্ট্য তার ভিতর 1 নম্বরে থাকবে এর টোটাল পরিমাণ ফিক্সড হবে। টোটাল পরিমাণ ফিক্সড এ কথার মানে হইছে ইউনিট চেঞ্জ হোক বা না হোক এর টোটাল পরিমাণটা সব সময় ফিক্সড হবে। 10 ইউনিটের জন্য যাই ব্যয় হোক না কেন, তুমি যদি সেখানে ইউনিট বৃদ্ধি করে 15 ইউনিট বানাও তাহলে তোমার ব্যয়ের পরিমাণটা টোটাল পরিমাণটা ঠিক থাকবে। যেমন আমি অনেক সময় উদাহরণ দিছি, আজকেও দিতেছি।
আমি যে বাসায় থাকি বিদ্যুৎ বিল সহ আমার 10,000 টাকার মতন বাসা ভাড়া যায়। এখন আমি যদি একজন থাকি তাহলে আমাকে মোট 10,000 টাকা দিতে হবে। যদি আমার সাথে কেউ থাকে তাহলে আমার 10,000 টাকা দিতে হবে। আবার তুমি যদি চিন্তা করো উৎপাদনের ক্ষেত্রে, তোমার কোম্পানির ফ্যাক্টরির কথা যদি তুমি চিন্তা করো, তোমার উৎপাদন কম বেশি যাই হোক না কেন, তোমার ফ্যাক্টরি ভাড়ার মোট পরিমাণ, মনে করো তুমি 5,000 টাকা নিয়ে একটা ফ্যাক্টরি ভাড়া নিছো, 5,000 টাকা দিয়ে একটা ফ্যাক্টরি ভাড়া নিছো, অথবা তুমি 5,000 টাকা একটা গুদাম ঘর ভাড়া নিছো। এখন তোমার ইউনিট যত ইউনিটই থাকুক না কেন, তোমার কিন্তু টোটাল 5,000 টাকাই দিতে হবে। টোটাল কিন্তু তোমাকে 5,000 টাকাই দিতে হবে। এই যে ইউনিটের পরিমাণ চেঞ্জ হবার সাথে সাথেও যে ব্যয়ের টোটাল ফিক্সড থাকে, এখানে ফিক্সড কথা দিয়ে আমরা বোঝানো হয়েছে অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত ফিক্সড কথা মানে হয়েছে যেখানে টোটালটা অপরিবর্তিত থাকে, এইটাই হচ্ছে গিয়া ফিক্সড কস্ট। এরপর আসো ফিক্সড কস্টের দ্বিতীয় যে বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে তা হচ্ছে পার ইউনিটে ফিক্সড কস্টের পরিমাণ ভেরিয়েবল হয়। পার ইউনিটে ফিক্সড কস্টের পরিমাণ ভেরিয়েবল হয়। ভেরিয়েবল কথার মানে আমরা বুঝাচ্ছি পরিবর্তন হয়। পরিবর্তন হয়। ফিক্সড কস্ট তুমি যদি পার ইউনিটে চিন্তা করো, ফিক্সড কস্ট তুমি যদি পার ইউনিটে চিন্তা করো, পার ইউনিটে চিন্তা করলে ফিক্সড কস্টের পরিমাণটা পরিবর্তিত হবে। তোমরা যারা ম্যাচে থাকো, মনে করো 5,000 টাকা নিয়ে একটা ম্যাচ ভাড়া নিছো, তুমি একা থাকো, টোটাল 5,000 টাকাই দিতে হবে। আবার পার ইউনিটে যদি চিন্তা করো, জন প্রতি যদি চিন্তা করো, তোমাকে একাকে 5,000 টাকাই দিতে হবে এক একজন, বা তুমি একা যেহেতু থাকো মাথা পিছু এটা 5,000 টাকাই। বাট তোমরা যদি দুইজন থাকো, তাহলে তুমি দেখো দুইজন যদি থাকো টোটাল 5,000 টাকাই দিতে হইতেছে। বাট পার ইউনিটে চিন্তা করলে মোট 5,000 টাকা দিছো, অর্থাৎ টোটাল পরিমাণ আগের মতনই আছে, ইউনিট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ইউনিট চেঞ্জ হওয়া সত্ত্বেও তুমি যদি টোটাল পরিমাণটা স্থির আছে, 5,000 টাকাই আছে, বাট পার ইউনিটে চিন্তা করলে এক একজন প্রতি টাকা কিন্তু 2,500 হয়ে গেছে, কারণ এখন দুইজন থাকো। এভাবে ইউনিট চেঞ্জ হওয়ার সাথে সাথে পার ইউনিটে এটা পরিবর্তিত হবে, পার ইউনিটে এটা ভেরিয়েবল হবে। তাহলে ফিক্সড কস্টের গুরুত্বপূর্ণ যে দুইটা বৈশিষ্ট্য, টোটাল পরিমাণটা ও ফিক্সড থাকে, টোটাল পরিমাণটা ও অপরিবর্তিত থাকে, চেঞ্জ হয় না। আর পার ইউনিটে যদি চিন্তা করা হয় তাহলে পার ইউনিটে ও চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এক এক ইউনিট পরিবর্তনের সাথে সাথে পার ইউনিটে ব্যয়টা বা অ্যামাউন্টও পরিবর্তিত হবে। এরপরে যদি চিন্তা করো তৃতীয় যে বৈশিষ্ট্য ফিক্সড কস্ট সম্পর্কে, যেটা তুমি মনে রাখবা, যে নির্দিষ্ট সময় অথবা নির্দিষ্ট পরিমাণের জন্য কার্যকর। নির্দিষ্ট পরিমাণের জন্য কার্যকর। নির্দিষ্ট পরিমাণের জন্য কার্যকর। এখন এই যে ফিক্সড কস্টের বৈশিষ্ট্য, যে টোটাল পরিমাণটা ফিক্সড থাকবে, অপরিবর্তিত থাকবে, পার ইউনিটে সে চেঞ্জ হয়ে যাবে, এই দুইটা বৈশিষ্ট্য একটা নির্দিষ্ট সময়ের জন্য কার্যকরী হবে, একটা নির্দিষ্ট পরিমাণের জন্য। পরিমাণ মানে হচ্ছে গিয়ে আমরা এখানে বুঝাতে পারি ইউনিটস। পরিমাণ মানে হচ্ছে আমরা এটাকে ইউনিটস বলতে পারি, একটা নির্দিষ্ট ইউনিটস এর জন্য কার্যকর হবে, নির্দিষ্ট ইউনিটের জন্য কার্যকর হবে। যদি আমি উদাহরণ দেই, তোমার উৎপাদনের জন্য তোমার কোম্পানির যে ফ্যাক্টরি তুমি যদি ভাড়া করো 10,000 টাকায় বা 50,000 টাকায়, ওই পরিমাণটা একেবারে টোটাল পরিমাণ 50,000 টাকায় সবসময় থাকবে না, সেটা হয়তো 2 বছর 5 বছর টোটাল পরিমাণটা 50,000 টাকায় থাকবে।
এরপর দেখা যাবে ওইটার মালিক তোমার কাছে বললো যে ভাই এখন আর 50,000 টাকা না, এখন আপনার ফ্যাক্টরি ভাড়া দিতে হবে 55,000 টাকা, 5,000 টাকা বৃদ্ধি করছে। এই পরিমাণটা একটা নির্দিষ্ট সময়ের পরে চেঞ্জ হইতে পারে, টোটাল পরিমাণটা নির্দিষ্ট সময় পরে চেঞ্জ হইতে পারে। আবার ইউনিট চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হইতে পারে। তোমার মনে করো যে একটা গুদাম ঘর আছে, যেখানে যেই পরিমাণ মজুদ থাকতে পারে ওই পরিমাণ মজুদ শেষ হয়ে গেছে, এখন কি তোমার গুদাম ভাড়া টোটাল পরিমাণ স্থির থাকবে? না, দেখা যাবে যে তোমাকে আবার নতুন ভাবে আরো একটা গুদাম ভাড়া করতে হবে, তখন টোটাল পরিমাণটা দুইটা গুদাম ঘরের জন্য চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ফিক্সড কস্টের যে টোটাল মোট যে বৈশিষ্ট্য, টোটাল পরিমাণ ফিক্স পার ইউনিটে পরিবর্তিত, এটা মূলত একটা নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর থাকে, এটা মূলত একটা নির্দিষ্ট ইউনিট বা নির্দিষ্ট পরিমাণের জন্য কার্যকর থাকে। এবারে আসি ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য। তোমরা যারা উঠাবা একটু দ্রুত উঠাই নাও, আমার একটু মুছতে হবে। এবার আসো ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য। আমরা এখানে ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য দেখব। এক্ষেত্রে আমি কিন্তু মুছে ফেলতেছি ফিক্সড কস্টের বৈশিষ্ট্যগুলো। আমি কিন্তু মুছে ফেলতেছি। 30 সেকেন্ড সময়, যারা উঠাও না এরা উঠাইয়া নাও। দেখো, এবারে যেটা শিখবো ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য কি কি হইতে পারে। আমরা এবার ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্যগুলো দেখব, যে কিভাবে আমরা ভেরিয়েবল কস্ট বুঝতে পারবো। ভেরিয়েবল কস্ট, দেখো ভেরিয়েবল কস্টের টোটাল পরিমাণটা ভেরিয়েবল হবে। ভেরিয়েবল কস্টের টোটাল পরিমাণটা ভেরিয়েবল হবে। এ কথার মানে আমরা বুঝাচ্ছি পরিবর্তনশীল হবে। দেখো টোটাল পরিমাণটা ভেরিয়েবল হবে, এ কথা মানে হচ্ছে ভেরিয়েবল কস্টের টোটাল পরিমাণটা পরিবর্তনশীল হবে। অর্থাৎ যখনই তুমি মোট চিন্তা করবা ভেরিয়েবল কস্ট, তাহলে মোট পরিবর্তনশীল হয়। যেমন যদি তোমাকে আমি উদাহরণ দেই যে তুমি কাঁচামাল কিনতে যাবা। তুমি যদি কাঁচামাল কিনতে যাও, উৎপাদনের জন্য কাঁচামাল পারচেজ করো, তাহলে 10 ইউনিট কাঁচামাল যদি কিনো, মনে করো যে তোমার এক ইউনিটের কাঁচামাল হয়েছে 2 টাকা করে। তুমি যদি 100 ইউনিট কাঁচামাল কিনো, তোমার টোটাল পরিমাণ হবে 200 টাকা। তুমি যদি 150 ইউনিট কাঁচামাল কিনো, তাহলে তোমার পরিমাণ হবে 300 টাকা। তুমি যদি 200 ইউনিট কাঁচামাল কিনো, তোমার পরিমাণ হবে 400 টাকা। এভাবে যখনই ইউনিট পরিবর্তন হবে, ইউনিট চেঞ্জ হবার সাথে সাথে ভেরিয়েবল কস্টের টোটাল পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। তুমি ওয়েজের কথা চিন্তা করে দেখো, মজুরির কথা চিন্তা করে দেখো। মজদুরি শ্রমিক সংখ্যা যখনই বৃদ্ধি পাবে, তখনই টোটাল ওয়েজের পরিমাণটা বৃদ্ধি পাবে। অর্থাৎ টোটাল পরিমাণ চিন্তা করলে ভেরিয়েবল কস্ট সবসময় পরিবর্তনশীল হয়। এবার আসো, যদি পার ইউনিটে চিন্তা করো, তাহলে ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য হইছে ফিক্সড কস্টের উল্টা। পার ইউনিটে সবসময় ফিক্স থাকে, অর্থাৎ পার ইউনিটে ও সবসময় স্থির থাকে, অপরিবর্তনশীল থাকে।
প্রথমে যে উদাহরণটা দিলাম কাঁচামাল নিয়া, ম্যাটেরিয়াল নিয়া, প্রথমে যে উদাহরণটা দিলাম যেখানে আমি বলছি ম্যাটেরিয়াল তুমি যদি 100 ইউনিট কিনো তাহলে এক এক ইউনিটের প্রাইস যদি 2 টাকা হয় তাহলে টোটাল পরিমাণ হবে 200 টাকা। তুমি যদি ম্যাটেরিয়াল 150 ইউনিট কিনো, এক এক ইউনিটের পরিমাণ যদি 2 টাকা হয় টোটাল পরিমাণ হবে 150 টাকা। তাহলে খেয়াল করে দেখো, তুমি যখন 100 ইউনিট কিনো তখন 200 টাকা, তার মানে পার ইউনিটে 2 টাকা করে। আবার ইউনিট চেঞ্জ করে তুমি যদি 150 ইউনিট বানাও তাহলে তোমার মোট টাকার পরিমাণ হয় 300 টাকা, ওখানেও কিন্তু পার ইউনিট 2 টাকা আছে। এভাবে ভেরিয়েবল কস্টের পার ইউনিটে সবসময় সে অপরিবর্তনশীল থাকবে, পার ইউনিটে সবসময় সে স্থির থাকবে। তুমি যদি ওয়েজের কথা চিন্তা করো, তুমি যদি মজুরির কথা চিন্তা করো, তাহলে মজুরি একজন ব্যক্তিকে তুমি 1000 টাকা দাও, দুইজন ব্যক্তিকে যখন তুমি দিবা তখন 2000 টাকা হবে। এবার দেখো দুইজন ব্যক্তিকে টোটাল পরিমাণ কিন্তু 2000 টাকা হয়ে গেছে, অর্থাৎ টোটাল পরিমাণ পরিবর্তনশীল হয়েছে, ভেরিয়েবল হয়েছে। কিন্তু তুমি যদি পার ইউনিটে চিন্তা করো, জনপ্রতি চিন্তা করো, তাহলে কিন্তু 1000 টাকা ঠিকই আছে। এভাবে যদি হয় তাহলে সেটা ভেরিয়েবল কস্ট হবে। এই কথাটুকু যাতে সবার মনে থাকে যে কোনটা ফিক্সড কস্ট কোনটা ভেরিয়েবল কস্ট। এরপর আমরা এই চ্যাপ্টারে ফর্মুলা দেখব, সূত্র দেখব। সূত্র দেখার ক্ষেত্রে আমি যেভাবে দেখাবো সেভাবে তুমি যদি চিন্তা করো, আমি যেভাবে তোমাকে বোঝাবো সেভাবে তুমি যদি চিন্তা করো তাহলে এই চ্যাপ্টারের ম্যাথগুলো অনেক সহজ হয়ে যাবে। নাহলে কিন্তু 2-3-4 বার প্র্যাকটিস করেও অনেক সময় অ্যান্সার দেওয়া কষ্টকর হয়, অর্থাৎ কথাগুলো এমন ভাবে থাকে যে অ্যান্সার দেওয়া কষ্টকর হয়। এবং এই চ্যাপ্টারটা খুবই মজার একটা চ্যাপ্টার, তোমার কাছে খুবই ভালো লাগবে। তো আমরা সূত্রগুলো উঠাবো। তোমরা এই অংশটা যে উঠাও নয়, একটু উঠে আনো। তবে এই চ্যাপ্টার করতে গেলে আমাদের আরো কিছু শর্ত মনে থাকতে হবে, যেটাকে অ্যাজাম্পশনও বলা হয়। তার ভিতর দুই একটা অ্যাজাম্পশন সম্পর্কে যদি আমরা বলি, অর্থাৎ দুই একটা শর্ত সম্পর্কে যদি আমরা একটু বলি, তোমাদের বইয়ের কমার্স পাবলিকেশনের 5 নাম্বার পেজে দেখবা এই অ্যাজাম্পশন গুলো দেয়া আছে। অর্থাৎ সিবিপি করতে গেলে কিছু অনুমিত শর্ত মেনে নিতে হয়। তোমরা যখন ইকোনমিক্স পড়ছো তখন দেখছো বিভিন্ন থিওরি পড়ার জন্য তোমাদেরকে কিছু শর্ত মেনে নিতে হয়েছে, কিছু অ্যাজাম্পশন মেনে নিতে হয়েছে। তো এই চ্যাপ্টারের জন্য আমাদেরকে কিছু অ্যাজাম্পশন মেনে নিতে হবে সিবিপি অ্যানালাইসিসের জন্য। তার ভিতর প্রথমত অ্যাজাম্পশন হয়েছে গিয়া যত ব্যয় আছে সকল ব্যয়কে দুই ভাগে ভাগ করা হবে, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর দ্বিতীয়ত হচ্ছে ভেরিয়েবল কস্ট, যেটা এইমাত্র আমরা দেখলাম। দ্বিতীয়ত হইছে প্রাইস সবসময় স্থির থাকবে, কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ এক একটা প্রোডাক্টের প্রাইস যা সেই প্রাইস গুলোকে, যেমন তোমাদের বইয়ের 4 নাম্বার অ্যাজাম্পশনটা দেখবা, প্রাইস অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ম্যাটেরিয়াল প্রাইস, ওয়েজেস, এভাবে যেগুলো থাকবে এগুলো কনস্ট্যান্ট থাকবে সাধারণত। অর্থাৎ উৎপাদনের জন্য যেই যে ব্যয়গুলো দরকার সেই ব্যয়গুলো এখানে স্থির থাকবে, অর্থাৎ ওই ব্যয়গুলো চেঞ্জ হবে না, এটা বোঝানো হচ্ছে। আমি কিছু অ্যাজাম্পশন এখানে দরকার, যে অ্যাজাম্পশন গুলো তোমরা একটু পড়ে নিবা, এবং এটা 5 নাম্বার পেজে আসছে, এটা বোর্ডেও আসছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা থিওরি, এবার আসো আমরা যদি ফর্মুলার মধ্যে আসি, আমি যেভাবে ধারাবাহিকভাবে দিতে আছি, যেটার পরে যেটা দিতে আছি, এটার পরে এটা তুমি ধারাবাহিকভাবেই করবা।
আমরা প্রথমে যদি 1 নাম্বারটা দেই, 1 নম্বরে আমরা বলবো কন্ট্রিবিউশন মার্জিন। 1 নম্বরে আমরা শিখব কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন যেটাকে সংক্ষেপে সিএম নামে ডাকা হয়। দেখো, এগুলোর বাংলা অর্থ তোমার জানারও কোনো দরকার নাই, কারণ কোথাও তুমি এগুলো বাংলা ভার্সনে পাবা না। একমাত্র ইন্টারমিডিয়েটের বইয়ে একটা চ্যাপ্টারে কিছু কথা বাংলায় আছে, বাট তাও ওই ইংলিশ কথাটা বাংলায় লেখছে, অর্থাৎ সেখানেও কন্ট্রিবিউশন মার্জিন বাংলা বানান বাট কন্ট্রিবিউশন মার্জিনই রাখে। সুতরাং এই কথাটা ইংলিশ মিনিংটা কি, অর্থাৎ ইংলিশে আসলে এটা দিয়ে কি বোঝানো হয়েছে এটা বুঝতে পারলেই হবে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কখনো কোথায় তুমি বাংলা ভার্সনে পাবা না, সে সুযোগটা নাই। তুমি উপরের দিকে যতই পড়াশোনা করে, এমনিতেই জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্সে কিছু সাবজেক্টে তুমি বাংলা ভার্সনের থিওরি পাবা, শুধু থিওরি। আর এরপর তুমি উপরে যতই পড়াশোনা করো না কেন, কখনোই বাংলা ভার্সনে কোনো পড়াশোনা হবে না। সুতরাং আমরা এগুলোর মানে বোঝার চেষ্টা করব। দেখো, কন্ট্রিবিউশন মার্জিন যেটাকে আমরা সংক্ষেপে সিএম দিয়ে দেখাবো। কন্ট্রিবিউশন মার্জিনের মেইন বিষয়টা হচ্ছে বা মেইন কনসেপ্টটা হচ্ছে সেলস থেকে ভেরিয়েবল কস্ট, অর্থাৎ সেলস এখান থেকে ভেরিয়েবল কস্ট বিয়োগ দিয়ে যেটা পাওয়া যাবে, ভেরিয়েবল কস্ট। দেখো, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, অর্থাৎ সেলস থেকে ভেরিয়েবল কস্ট বিয়োগ দিয়ে যা পাওয়া যাবে এটাই মূলত কন্ট্রিবিউশন মার্জিন। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বিয়োগ দিয়ে যেটা পাওয়া যাবে এটাই মূলত কন্ট্রিবিউশন মার্জিন। যখনই তুমি কন্ট্রিবিউশন মার্জিন সামনে দেখবা, সিএম শব্দটা, সিএম কথাটা যখনই তুমি সামনে দেখবা, তখনই তুমি বুঝবা যে সিএম বা কন্ট্রিবিউশন এটা দিয়ে আসলে বোঝানো হয়েছে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বিয়োগ, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বিয়োগ বা সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস। এবারে আসো, এই কন্ট্রিবিউশন মার্জিন অনেক সময় টোটাল টাকায় বের করতে হবে। টোটাল টাকায় বের করা মানে হইছে টোটাল সেলসের যে টাকা দেয়া থাকবে, সেই সেলসের টাকা থেকে, টোটাল সেলসের যে টাকা দেয়া থাকবে সেই সেলসের টোটাল টাকা থেকে তুমি যদি ভেরিয়েবল কস্টের মোট পরিমাণ বিয়োগ দাও, মোট টাকা বিয়োগ দাও, তাহলে যেটা থাকবে সেটা কন্ট্রিবিউশন মার্জিন টোটাল টাকায় থাকবে। অর্থাৎ আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে কন্ট্রিবিউশন মার্জিন মানেই হইছে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বিয়োগ দিতে হবে। এখন তুমি যদি কন্ট্রিবিউশন মার্জিন টোটাল টাকা, মোট টাকা বের করতে চাও, তাহলে তোমাকে মোট সেলস থেকে মোট ভেরিয়েবল কস্ট বিয়োগ দিতে হবে। মোট সেলস আছে 50,000 টাকা, মোট ভেরিয়েবল কস্ট আছে 30,000 টাকা। তো 50,000 টাকা থেকে 30,000 টাকা তুমি যদি বাদ দাও, বা 50,000 টাকা থেকে 30,000 টাকা তুমি যদি বিয়োগ দাও, তাহলে থাকবে 20,000 টাকা। এই 20,000 টাকাই হইছে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন। কখনো কখনো তোমাকে বের করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, অর্থাৎ এক ইউনিটে চিন্তা করলে কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণটা কত, কখনো কখনো বের করতে হবে। তো আমরা যদি এক ইউনিটে কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ বের করতে চাই, তাহলে আমরা সেলিং প্রাইস পার ইউনিট থেকে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটের বের করার জন্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট মাইনাস করব। অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন যখন পার ইউনিটে বের করব, তখন সেলস পার ইউনিট থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট মাইনাস করব। যদি এমন হয় যে সেলিং প্রাইস পার ইউনিট হইছে 10 টাকা আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট হইছে 60 টাকা, তাহলে আমরা 10 টাকা থেকে 60 টাকা ভেরিয়েবল কস্ট বিয়োগ করে এক এক ইউনিট প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের হবে 3 টাকা। এভাবে কন্ট্রিবিউশন মার্জিন সম্পর্কে আমরা মনে রাখার চেষ্টা করব যে কন্ট্রিবিউশন মার্জিন সবসময় সেলস থেকে ভেরিয়েবল কস্ট বিয়োগ। যদি টোটাল সেলস থেকে টোটাল ভেরিয়েবল কস্ট মাইনাস করি, তাহলে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন পাবো।
যদি পার ইউনিট সেলস থেকে পার ইউনিট ভেরিয়েবল কস্ট মাইনাস করি তাহলে পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন পাবো। এবারে এই কন্ট্রিবিউশন মার্জিনকে বোঝার জন্য আমরা নতুন ভাবে আরেকটা কথা একটু শিখব। দেখো সেলস সমান স্পিকারটা আনমিউট করে নাও, কার জানি মিউট হয়ে গেছে। দেখো সেলস সমান টোটাল কস্ট প্লাস প্রফিট। এটা কিন্তু আমরা সবাই জানি। সেলস সমান যে টোটাল কস্ট প্লাস প্রফিট, এটা কিন্তু আমরা সবাই জানি যে সেলস মানেই হচ্ছে টোটাল কস্ট প্লাস প্রফিট। এর মানে আমি যদি এবার টোটাল কস্টের কথা চিন্তা করি, যেহেতু আমরা প্রথমে শিখে আসছি কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসের সময় ব্যয়কে দুই ভাগে ভাগ করা হয়, তার মানে এখানে টোটাল কস্ট হবে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, আর প্রফিট তো থাকবেই। অর্থাৎ তুমি যদি সেলস চিন্তা করো তাহলে এখানে সেলস কথা দিয়ে মূলত বোঝানো হয় ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্টের সাথে প্রফিটের যোগফল। ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্টের সাথে প্রফিটের যোগফল। আশা করি সবাই বুঝতে পারছো। সব সময়ই সেলস মানে হইছে টোটাল কস্টের সাথে প্রফিট প্লাস করতে হবে, কিন্তু যেহেতু সিবিপি অ্যানালাইসিস এখানে অন্য কোনো ব্যয় থাকার সুযোগ নাই, এখানে টোটাল কস্ট মানে ফিক্সড কস্ট এবং প্রফিট। তার মানে ফিক্সড কস্ট টোটাল কস্ট মানে হইছে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট, এর সাথে প্রফিট যোগ করলে সেলস পাওয়া যাবে। এবার একটু খেয়াল করো, তুমি উপরে যে কাজটা করছো সেই কাজটা যদি এখানে করতে চাও, সবাই একটু খেয়াল করে দেখো। উপরে যে তুমি কাজটা করছো সেলস, সেখান থেকে ভেরিয়েবল কস্ট বিয়োগ দিছো। এবার তুমি যদি সেলস এর মানটা বসাও, সেলস মানে কি ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট প্লাস প্রফিট, এইটা ছিল গিয়া সেলস এর মান। সেখান থেকে তুমি যদি ভেরিয়েবল কস্ট বিয়োগ দাও, তার ভেরিয়েবল কস্ট কাটাকাটি যায়, তার থাকে কি ফিক্সড কস্ট প্লাস প্রফিট। অর্থাৎ আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে সেলস থেকে যদি আমি ভেরিয়েবল কস্ট মাইনাস করি, সেলস এর মধ্যে মোট তিনটা উপাদান থাকে, ফিক্সড কস্ট থাকে, ভেরিয়েবল কস্ট থাকে, প্রফিট থাকে। এই তিনটা উপাদান থেকে যদি আমি ভেরিয়েবল কস্টটা বিয়োগ দেই তাহলে আমার দুইটা উপাদান থাকে, তা হইছে কি কি ফিক্সড কস্ট প্লাস প্রফিট। অর্থাৎ এখান থেকে আমরা একটা সূত্র নিয়ে আসতে পারি। সূত্রটা কি? কন্ট্রিবিউশন মার্জিন সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। এই সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মানেই হচ্ছে ফিক্সড কস্ট প্লাস প্রফিট। সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মানেই হচ্ছে ফিক্সড কস্ট মাইনাস প্রফিট। আবার ফিক্সড কস্ট মাইনাস প্রফিট এটার মানে হইছে তুমি যদি ক্ষতি চিন্তা করো তাহলে মাইনাসের জায়গায় প্লাসের জায়গায় মাইনাস হবে, লস হবে। এবার আমরা সম্পূর্ণ কথাটা একটু দেখি। কন্ট্রিবিউশন মার্জিন সমান হইছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, আর সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট এর মানে হইছে ফিক্সড কস্ট প্লাস প্রফিট। কেন? কারণ সেলস এর মধ্যে তিনটা উপাদান থাকে, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট এবং প্রফিট, যেটা আমরা এখানে প্রমাণ করে দেখলাম যে তিনটা উপাদান থাকে। তিনটা উপাদান থেকে শুধু ভেরিয়েবল কস্ট যদি বাদ দেওয়া হয় তাহলে থাকবে দুইটা, অর্থাৎ ফিক্সড কস্ট এবং প্রফিট থাকবে, ফিক্সড কস্ট প্লাস প্রফিট থাকবে। আর প্রফিটের জায়গায় যদি প্রফিট না হয়ে ক্ষতি হয় তাহলে অবশ্যই প্লাসটা মাইনাস হবে। এই তিনটা ফর্মুলা আমাদের মনে থাকতে হবে। এবং কিভাবে ফিক্সড কস্ট প্লাস প্রফিট আসছে এটা বোঝার জন্য এই কথাটুকু তোমার পাশে আমি দেখাই দিছি, এই কথাটুকু তোমার মনে থাকতে হবে, তাহলে তুমি অনেক স্পষ্ট বুঝতে পারবা। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম যে কস্ট ভলিউম প্রফিট, সংক্ষেপে সিভিপি অ্যানালাইসিস, এটা করতে গিয়ে আমাদেরকে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপরে আমরা আজকে প্রথমত যে সূত্রটা দেখলাম কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, মানে সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করে যেটা থাকে সেটাই কন্ট্রিবিউশন মার্জিন। তবে যেহেতু এখানে দুইটা ব্যয়, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট, তার মানে সেলস হয় টোটাল কস্টের সাথে প্রফিট প্লাস করে, অর্থাৎ এখানে
তিনটা উপাদান থাকবে সেলসের মধ্যে, ফিক্সড কস্ট থাকবে, ভ্যারিয়েবল কস্ট থাকবে, প্রফিট থাকবে। তো সেলসের তিনটা উপাদান থেকে তুমি যদি ভ্যারিয়েবল কস্ট বিয়োগ দাও তাহলে থাকবে দুইটা, একটা হচ্ছে গিয়ে ফিক্সড কস্ট প্লাস প্রফিট। তার মানে ফিক্সড কস্টের সাথে প্রফিট প্লাস করলে যেটা পাওয়া যায় সেটাও কন্ট্রিবিউশন মার্জিন। আর প্রফিট যদি প্লাস করতে হয় তার মানে ফিক্সড কস্ট থেকে লসটা যদি বিয়োগ দেওয়া হয়, ক্ষতিটা যদি বিয়োগ দেওয়া হয়, তাহলে যেটা থাকবে এটাও কন্ট্রিবিউশন মার্জিন।